ভ্রু তুলিয়া একটু বিস্মিতভাবে ব্যোমকেশ বলিল, বিজ্ঞাপন পড়ো না? তবে পড়ো কি? খবরের কাগজে সবাই যা পড়ে তাই পড়ি, খবর। অর্থাৎ মাঞ্চুরিয়ায় কার আঙুল কেটে গিয়ে রক্তপাত হয়েছে আর ব্রাজিলে কার একসঙ্গে 3টে ছেলে হয়েছে, এইসব পড়ো? ওসব পড়ে লাভ কি? সত্যিকারের খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো। আমি খোঁচা দিবার লোভ সামলাইতে পারিলাম না, বলিলাম, ও তাই নাকি? কিন্তু খবরের কাগজওয়ালারা তাহলে ভারী শয়তান। সমস্ত কাগজখানা বিজ্ঞাপনে ভরে না দিয়ে কতকগুলো বাজে খবর ছাপিয়ে পাতা নষ্ট করে। ব্যোমকেশের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। সে বলিল, তাদের দোষ নেই। তোমাদের মতো লোকের চিত্ত বিনোদন করতে না পারলে বেচারাদের কাগজ বিক্রি হয় না, তাই বাধ্য হয়ে ওইসব খবর সৃষ্টি করতে হয়। আসল কাজের খবর থাকে কিন্তু বিজ্ঞাপনে। দেশের কোথায় কি হচ্ছে, কে কি ফিকির বার করে দিনে দুপুরে ডাকাতি করছে, কে চোরাই মাল পাচার করবার নতুন ফন্দি আঁটছে, এইসব দরকারি খবর যদি পেতে চাও তো বিজ্ঞাপন পড়তেই হবে। রয়টারের টেলিগ্রামে ওসব পাওয়া যায় না। বড়তলা থানায় ফোনটা বেজেছিল কাক ভরে, 4:45 নাগাদ। এখানে গন্ডগোল হচ্ছে স্যার, প্রচুর লোক জমে গেছে, তাড়াতাড়ি আসুন। এখানে মানে? 2C বিডন স্ট্রিট। খুন করে ফেলেছে স্যার। খুন? ডিউটি অফিসার ফোন নামিয়ে রাখেন। সবে মিনিট 15 হলো সকালের শিফটে বসেছেন, প্রথম ফোনটাতেই খুনের খবর। সাধে কি বলে, মর্নিং শোজ দ্য ডে। সকালই বুঝিয়ে দিচ্ছে বাকি দিনটা কেমন যাবে। বড়তলা থানা থেকে কতই বা দূরত্ব ঘটনাস্থলের? 1 কিলোমিটার বড়জোর। পুলিশদের জিপ যখন থামলো 2C বেডন স্ট্রিটের সামনে, অত ভোরেও অন্তত 100-3 লোক চিৎকার চেঁচামেচি করছে। তাদের চিৎকার চেঁচামেচিতে বোঝা দায় ঠিক কি ঘটেছে। পুলিশের আবির্ভাবে সমবেত কোলাহল নিমিষে আরও উচ্ছ্বসিত। জানোয়ারটাকে আমরাই ফাঁসি দিব স্যার, আপনারা ফিরে যান। অপরাধের সুলভ সন্ধান পরে, পরিস্থিতি যা, এ তো আইন শৃঙ্খলার সমস্যা হতে যাচ্ছে। এমনিতেই জনবসতিপূর্ণ এলাকা, কৌতূহলী মানুষের ভিড় জমাট বাঁধছে দ্রুত। অফিসার ওয়্যারলেস সেট হাতে নিলেন, বার্তা পাঠালেন থানায়। থানা থেকে যা অবিলম্বে পৌঁছল লালবাজার কন্ট্রোলে। Commotion at Bedon Street over suspected murder. Reinforcement required as early as possible. Please inform superiors. থানা জানালো ওসিকে, লালবাজার জানালো ডিসি নর্থ আর ডিসিডিডিকে। ওসি তাড়াতাড়ি ছুটলেন, হোমিসাইড শাখার অফিসাররাও। পার্শ্ববর্তী থানাগুলো থেকে বাড়তি ফোর্স রওনা দিল বিডন স্ট্রিটের উদ্দেশ্যে। কন্ট্রোল রুম ঘটনাস্থলে অফিসারদের জানিয়ে দিল, DC North and DCDD on way. Situation report every 5 minutes please. বিশ্বনাথ দত্ত হত্যা মামলা, বড়তলা থানা, কেস নম্বর 62/94, তারিখ 6 মার্চ 1994, ভারতীয় দণ্ডবিধির 120B/302/201 ধারায়, অপরাধমূলক ষড়যন্ত্র, খুন এবং প্রমাণ লোপাট। সূচনায় শরদিন্দুর পথের কাটার প্রারম্ভিক অংশের একটা অনুচ্ছেদ উদ্ধৃত করেছি, উপায়ন্তর ছিল না। আলোচ্য মামলার ঘটনা প্রবাহে নির্ণায়ক ভূমিকা ছিল সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনের, যেখানে ব্যোমকেশের ভাষায় আসল কাজের খবর ছিল। 31 জানুয়ারি 1994, সোমবার। চন্দননগরের বাড়িতে বসে আনন্দবাজার পত্রিকার সারিবদ্ধ বিজ্ঞাপনের পাতায় চোখ বুলাচ্ছিলেন অভিজিৎ। চাকরির সন্ধানে আছেন, কর্মখালির বিজ্ঞাপন খুঁটিয়ে পড়ছেন, লিখে রাখেন কোথায় কোথায় আবেদনপত্র পাঠাবেন। দেখতে দেখতেই নজর পড়ল জমি বাড়ি বিক্রির কলামে। এটা কি? নোটিশ, কলিকাতা মিউনিসিপ্যালের অন্তর্ভুক্ত 2C বিডন স্ট্রিট, কলিকাতা 6, বড়তলা থানার অধীন বাড়ি বিক্রি হইবে। উক্ত ঠিকানার বাড়ির 2 অংশীদার ছাড়া আর কোনো অংশীদার বা দাবিদার থাকেন, তাহা হলে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশের 7 দিনের মধ্যে এসে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করুন। বিকাশ পাল, অ্যাডভোকেট, স্মল কলেজ কোর্ট, 2/1, কিরণ শঙ্কর রায় রোড, কলকাতা 1। একবার নয়,
2বার পড়লেন অভিজিৎ। কাগজ হাতে নিয়েই সোজা পাশের ঘরে। বাবা, এটা দেখেছ? সকাল 9:15 তখন। প্রাতরাশ সেরে অফিস যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন অমরনাথ। ছেলেকে বিচলিত দেখে একটু অবাকই হলেন। অভিজিৎ আর শৈশব শান্ত প্রকৃতির। অকারণ উত্তেজনার প্রকাশ তার স্বভাব বিরুদ্ধ। কাগজটা টেনে নিলেন ছেলের হাত থেকে। কি হলো, কি বেরিয়েছেটা কি দেখি? অমরনাথ দেখলেন এবং অফিসের হাজিরার ব্যস্ততা সাময়িক অগ্রাধিকার হারালো। বসার ঘরের ল্যান্ডলাইন থেকে তৎক্ষণাৎ ফোন করলেন কলকাতার নম্বরে। সমর, আজকের আনন্দবাজার দেখেছিস? 8 পাতা, বিজ্ঞাপনের কলাম, জমিবাড়ি। বিডন স্ট্রিটের 3তলা বাড়িটি 7 শতকের শেষাশেষি তৈরি করেছিলেন জগন্নাথ দত্ত। তিনি গত হয়েছেন 90-এর শুরুতে। স্ত্রীও প্রয়াত হয়েছেন বছর 3-এর মধ্যেই। উত্তরাধিকার সূত্রে বাড়ির মালিকানা পেলেন 4 পুত্র, 1 কন্যা। বড় অমরনাথ ব্যাংকের আধিকারিক। সপরিবারে বাস চন্দননগরে। স্ত্রী সংসার ধর্মে ব্রতী। পুত্র অভিজিৎ পড়াশোনার পাশাপাশি চাকরি প্রত্যাশী। মেঝ সমরনাথ পৈতৃক বাড়িতে থাকেন না, তবে কলকাতারই বাসিন্দা, চাকুরিজীবী। পরের ভাই বিশ্বনাথ অকৃতদার, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার ধর্মতলা শাখার কর্মী। নির্বিরোধী মানুষ, নেশা বলতে 2টি, গান আর বিভিন্ন দেশের পুরনো মুদ্রা সংগ্রহ। রেকর্ড ক্যাসেট কিনতেই ব্যয় হয়ে যায় বেতনের অর্ধাংশেরও বেশি। 3 তলায় 2টি ঘর নিয়ে অন্তর্মুখী জীবনযাপন। পরের সন্তান অনুরাধা, বিবাহিতা। শ্বশুরবাড়ি কলকাতারই ফকির চক্রবর্তী লেনে। সর্বকনিষ্ঠ অলোকনাথ কলকাতা পুলিশের কনস্টেবল। স্ত্রী মমতা, 1 শিশুপুত্র এবং 2 নাবালিকা কন্যাসহ থাকেন দোতলার 2টি ঘরে, একটি আচ্ছাদিত বারান্দাসহ। অলোকনাথের ভাইরা ভাই শিবশঙ্কর, ডাকনাম বাবু, কর্মহীন। ওই বারান্দাতেই তার নিশিযাপন। 1 তলার ঘরগুলিতে ভাড়াটেরা থাকেন। মাসান্তে ভাড়ার সমবন্টন হয় ভাই বোনদের মধ্যে। অমরনাথ, সমরনাথ, অনুরাধার ভাগের কয়েকটি ঘর খালি পড়ে থাকে 2 তলা 3 তলায়। আনন্দবাজারের বিজ্ঞাপন নজরে আসার পর কালক্ষেপের প্রশ্ন ছিল না। অমরনাথ যোগাযোগ করলেন সমরনাথ ও অনুরাধার সঙ্গে। বিডন স্ট্রিটের বাড়ির মালিকানার অংশীদার তারাও, এবং তাদের অনুমতি ব্যতিরেকে বাড়ি বিক্রি আইনসিদ্ধ নয়। উকিলকে জানিয়ে দিলেন যৌথ চিঠিতে, ফেব্রুয়ারির 2য় সপ্তাহে। প্রশ্ন ওঠা সঙ্গত, বিশ্বনাথ ও অলোকনাথকে কিছু জানালেন না কেন? কেন কিছু জানতে চাইলেন না? উত্তরে ভাই বোনদের সম্পর্কের সমীকরণ বিষয়ে কিঞ্চিত আলোকপাত জরুরি। বিশ্বনাথ, পুনরাবৃত্তি প্রয়োজন। নিজের জগতে থাকতে ভালোবাসতেন। নিস্তরঙ্গ দিনাতিপাত, সামাজিক মেলামেশায় তীব্র বীতস্পৃহা। বৈষয়িক আলোচনায় বরাবরের অনাগ্রহী। অলোকনাথের মানসিক অবস্থা অবশ্য আমূল বিপ্রতীপে। ভোগবিলাসে আকর্ষণ মজ্জাগত। অনায়াস বিচরণ রেসের মাঠ, দিনান্তে মেজাজি মদ্যপান, নিষিদ্ধ পল্লীতে পরিচিত মুখ নিয়মিত যাতায়াতের সৌজন্যে। বিশ্বনাথ ভাইয়ের জীবনযাত্রায় হস্তক্ষেপ থেকে বিরত থাকতেন, কিন্তু সমরনাথ, অমরনাথ ও অনুরাধার সঙ্গে অত্যন্ত তিক্ত সম্পর্ক ছিল অলোকনাথের। ছোট ভাইয়ের উশৃঙ্খল স্বভাবের তীব্র বিরোধী ছিলেন ওরা। পারস্পরিক বাক্যালাপ বন্ধই ছিল একরকম। বাবা মা গত হওয়ার পর বিডন স্ট্রিটের পৈতৃক বাড়িতে আর পাই রাখেননি অন্যত্র বসবাসকারী ভাই বোনেরা। বিজ্ঞাপন দেখে ওরা ভাবলেন আপন ভোলা বিশ্বনাথকে ভুলভাল বুঝিয়ে নিশ্চয়ই বাড়ি বিক্রির মতলব ফেলেছেন অলোকনাথ। উকিলকে তথ্য প্রমাণ সহ প্রতিবাদপত্র পাঠিয়ে আশ্বস্ত হলেন 3 ভাই বোন। যাক, বাড়ি বিক্রির সম্ভাব্য চক্রান্ত সমূলে বিনষ্ট করা গেল। সমরনাথের কলকাতার বাইরে কাজ ছিল অফিসের। ফেরার কথা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। অমরনাথ ঠিক করলেন সমরনাথ ফিরলে মার্চের প্রথম সপ্তাহে দুজন মিলে বিডন স্ট্রিটের বাড়িতে যাবেন। একটা হেস্তনেস্ত অলোকের সঙ্গে এবার না করলেই নয়। কি ভেবেছে এটাকেই? ধাবুকেও বোঝানো দরকার। এখানে উল্লেখ্য বিশ্বনাথের ডাকনাম ধাবু। কাউকে কিছু না জানিয়ে রাজি হয়ে গেল অলোকের কথায়। টাকা পয়সার লোভ তো ধাবুর কোনো কালেই ছিল না। তাহলের উত্তর মিলল 6 মার্চ ভোরে। আগের রাত্রে অমরনাথ পুত্র অভিজিৎকে নিয়ে চন্দননগর থেকে পৌঁছলেন কলকাতায়, উঠলেন সমরনাথের বাড়িতে। ঠিক হলো 3 জনে রাত 2টো 2:30 নাগাদ যাবেন বিডন স্ট্রিটে।
অলোকের মর্নিং ডিউটি থাকলে ভোর 5টায় বেরিয়ে যাবে, দেখাই হবে না সকালে গেলে। আর দেখা হলেও ডিউটির অজুহাতে আলোচনাটা হতে দেবে না। বেরিয়ে গিয়ে আর ফিরবে না হয়তো 2-3 দিন। ধরতে হবে ঘুমানোর সময়। ঘুম চোখে দরজা খুললেন অলোক। চমকে গেলেন দাদাদের ওই গভীর রাতে দেখে। তোমরা? অনেকদিন আসা হয়নি, খোঁজ খবর নিতে এলাম। উপরে গিয়েছিলাম, ধাবুর ঘর দেখলাম ভিতর থেকে বন্ধ। ধাক্কা দিতে কেউ আওয়াজ দিল ভিতর থেকে, বাদ মে আয়েগা। ধাবু কই? ওহো, তোমাদেরকে তো বলাই হয়নি। ধাবুদা তো দিন 15 হলো বারাসাতে ঘর ভাড়া নিয়ে চলে গেছে। মানে হঠাৎ বারাসাতে কেন? বলল কিছুদিনের মধ্যে ইউবিআই এ বারাসাত ব্রাঞ্চে বদলি হয়ে যাবে। এখানে থেকে যাতায়াতের অসুবিধে হয়, তাই আগে থেকেই ওখানে একটা আস্তানা। মাঝপথে থামিয়ে দিল অমরনাথ। তোর গল্পটা দাঁড়াচ্ছে না, কি হয়েছে বল। আর আমাদের ঘরগুলো ভিতর থেকে বন্ধ কেন? খোলাই তো থাকে সব সময়। ধাবু কোথায়? বললাম তো বারাসাত, বিশ্বাস না হয় দেখে এসো। 11/1 ঝাউতলা লেন, বারাসাত চৌরাস্তার কাছে। শুধু শুধু চোটপাট করছো কেন? করছে কি আর সাধে? আমাদের ঘর বন্ধ কেন? ধাবুর ঘরেই বা কারা? এসব কি করেছিস তুই? আমরা বারাসাত থেকে ঘুরে এসে তোর সঙ্গে বোঝাপড়া করছি। ততক্ষণে তর্কাতর্কি আর চেঁচামেচিতে বেরিয়ে এসেছেন একতলার ভাড়াটেরা। 2তলা 3তলার ভেতর থেকে বন্ধ ঘরগুলি থেকেও বেরিয়ে এসেছেন এক অবাঙালি পরিবারের সদস্যরা। সমরনাথ পরিচয় জানতে চাইলে এক মাঝবয়সী ভদ্রলোক এগিয়ে এসে বললেন, मेरा नाम नंदलाल सिंह। आलोक बाबू और विश्वनाथ बाबू अपना अपना हिस्सा मुझे बेच दिया थोड़े दिन पहले। তার মানে ওই ঘরগুলোর মালিক আমরা? কিনে নিয়েছেন মানে? आप आलोक बाबू से पूछिए ना, एग्रीमेंट है मेरे पास, देख लीजिए। বাড়ি বিক্রির দলিল আনতে ঘরে ঢুকলেন নন্দলাল, আর সমরনাথ কলার চেপে ধরলেন ছোট ভাইয়ের। অলোকনাথ তখন দৃশ্যতই কোণঠাসা, মুখে টুঁ শব্দটিও নেই। মমতাও নিশ্চুপ, নতমস্তক। অমরনাথ নিরস্ত করলেন সমরনাথকে। আগে বারাসাত যাই চল, ধাবুটার কি হলো কে জানে, ফিরে এসে বাকি বোঝাপড়া করছি। অমরনাথ, সমরনাথ আর অভিজিৎ ট্যাক্সি নিয়ে রওনা দিলেন বারাসাত। ফিরলেন রাত 4:15 নাগাদ। অলোকনাথ যে ঠিকানা বলেছিলেন সেখানে অন্য পরিবার বাস করে। বিশ্বনাথের খোঁজ পাওয়া যায়নি। আশঙ্কাই সত্যি হয়েছে। ডাহা মিথ্যে বলেছেন অলোক। ধৈর্যের বাঁধ ভেঙে গেল দুই দাদার। চরথাপ্পরের অকৃপণ বৃষ্টিপাত হলো অলোকের উপর। বল, কি করেছিস? পিটিয়ে মেরে ফেলবো না হলে। চেপে ধরলেন একতলার ভাড়াটেরাও। মিনিট 5 বেশি ওই ঝড়ঝাপটা সহ্য করতে পারলেন না অলোক। স্বীকারোক্তি এলো, ধাবুদাকে মেরে পুঁতে দিয়েছি। মানে? মানে উদ্ধারে অবিলম্বে বড়তলা থানার নম্বর ডায়াল করলেন অভিজিৎ। অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছানোর পর ভিড় ঠেলে ঢোকা গেল 2C বিডন স্ট্রিটের অন্দরমহলে। হাঁটুতে মুখ গুজে বসে আছেন অলোকনাথ 2তলার বারান্দায়। এক কোণে প্রস্তরবত দাঁড়িয়ে মমতা। একতলার ভাড়াটেদের অনেকেই ছড়িয়ে ছিটিয়ে বারান্দার এদিক সেদিক। অমরনাথ থমথম মুখে দাঁড়িয়ে। সমরনাথ বিধ্বস্ত, চোখের জল মুছছেন। অভিজিৎ সামলাচ্ছেন শোককাতর কাকাকে। ওসিকে দেখে অমরনাথ এগিয়ে এলেন। আসুন বড়বাবু, আমার নাম অমরনাথ দত্ত। কি হয়েছে? শুনলাম খুন। কাঁদতে কাঁদতে সমরনাথ ছুটে যান অলোকনাথের দিকে। কাঁধ ধরে ঝাঁকাতে থাকেন ছোট ভাইয়ের। স্যার, এ খুন করেছে, এ ধাবুকে খুন করে পুঁতে দিয়েছে। নিজের দাদাকে খুন করে জাল দলিল বানিয়ে বাড়ি বিক্রি করেছে, কুলাঙ্গার একটা। ফাঁসি দিন স্যার। কিছুতেই বলছে না কোথায় পুঁতে রেখেছে আমার ধাবুকে। অফিসাররা বুঝলেন এভাবে কাজের কাজ কিছুই হবে না, একান্তে জিজ্ঞাসাবাদ দরকার। ক্রোধোন্মুক্ত জনতার ভিড় ঠেলে অলোকনাথকে কোনো মতে নিয়ে যাওয়া হলো বড়তলা থানায়। ঘটনাটা পুরোটা বলুন। আপনি কলকাতা পুলিশের কর্মী, পুলিশের কায়দা কানুন জানেন। সত্যিটা তাড়াতাড়ি বললে ভালো। যত দেরি করবেন তত বেশি ক্ষতি, এটা নিশ্চয়ই বলে দিতে হবে না। অলোকনাথ বিস্তর মারধর খেয়েছেন দাদাদের হাতে একটু আগেই। ঠোঁট ফুলে গিয়েছে, চুল উস্কো খুস্কো হাঁপাচ্ছেন।
বলতে শুরু করলেন। রহস্য ক্রমেই উন্মোচিত হলো। প্রায় 25 বছর আগে কতই বা বেতন ছিল একজন কনস্টেবলের। স্ত্রী এবং 3 সন্তানের সংসার সামলে বেহিসাবি বিলাস বসন অসম্ভব। ইন্দ্রিয়ের তাড়নাকে সংযত রাখার ক্ষমতা অবশ্য কলকাতা পুলিশের কনস্টেবল অলোকনাথের অনায়ত্ত ছিল। রেস, জুয়া, মদ, নারী সঙ্গের অভ্যাস ত্যাগ করার অক্ষমতা বাধ্য করেছিল ধার দেনায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়তে। পরিত্রাণের পথ খুঁজছিলেন মরিয়া অলোকনাথ। পথের দিশা পেলেন একটাই, অনেক ভাবার পর। বাড়ির 2 তলা আর 3 তলাটা যদি বেচে দেওয়া যায় অর্থাগম হবে যথেষ্ট, কিন্তু বড়দা, মেজদা আর দিদি রাজি হবে? সম্ভাবনা শূন্য। ধাবুদা বলে দেখা যেতে পারে একবার। বললেনও 93 নভেম্বরের শেষ দিকে, এবং হতাশ হয়ে পড়লেন বিশ্বনাথের প্রতিক্রিয়ায়। না না না, বাড়ি বেচার প্রশ্ন আসছে কেন হঠাৎ? দিব্যি আছি তো। বিশ্বনাথ দিব্যি থাকতে পারেন, ধার দেনায় বিপর্যস্ত অলোকনাথ মোটেই স্বস্তিতে ছিলেন না। ভ্রাতৃহত্যার ষড়যন্ত্রের বীজ বপনে দেরি করলেন না বিশেষ। আশ্রিত ভাইরা ভাই শিবশঙ্করকে শরিক করলেন পরিকল্পনার। চিত্রনাট্য রচনায় থাকল স্ত্রী মমতারও সক্রিয় অংশগ্রহণ। টাকার লোভে চক্রান্তে যুক্ত হলেন শিবশঙ্করের ভগ্নিপতি মৃণাল দত্ত। বাড়ি নিমতায়, পেশায় ব্যাংককর্মী। নিয়মিত যাতায়াত ছিল বিডন স্ট্রিটের বাড়িতে। জেরায় নাজেহাল অলোকনাথ মাঝে মাঝেই কেঁদে ফেলছেন। জবানবন্দিতে ছেদ টানছে স্বগতোক্তি। হে, আমি কি করলাম, ক্ষমা করে দিন স্যার। এসব কুম্ভীরাশ্রু অনেক দেখেছেন গোয়েন্দারা, বাকিটা বলতে বাধ্য করছেন নির্মোহ নৈপুণ্যে। তারপর কি হলো? ব্রোকারদের সঙ্গে যোগাযোগ করলাম, খদ্দেরও পেয়ে গেলাম কয়েকজন। মৃণাল আমার শালা, আমি আর মমতা মিলে বোঝালাম মৃণালকে ধাবুদার নামে সই করতে হবে বেচাকেনার দলিলে বিশ্বনাথ দত্ত সেজে। প্রথমে রাজি হচ্ছিল না, কিছু টাকা দিলাম। মৃণাল সামান্য চাকরি করত, রাজি হয়ে গেল। তারপর নন্দলাল সিং নামে এক অবাঙালি খদ্দেরের সঙ্গে চুক্তি ফাইনাল হলো। বাড়ি দেখতে এলেন নন্দলাল, ধাবুদা তখন অফিসে। তখন দেখালাম, মৃণালকে পরিচয় করিয়ে দিলাম বিশ্বনাথ দত্ত হিসেবে, আর মমতাকে নিজের দিদি অনুরাধা হিসেবে। 2 তলা আর 3 তলার ঘরগুলো বেচার এগ্রিমেন্ট হলো। শৈশাবুদ জানুয়ারির মাঝামাঝি। মৃণাল মমতা সই করল বিশ্বনাথ অনুরাধা হিসেবে। অ্যাডভান্স হিসেবে 60,000-এর মতো পেলাম। নন্দলালদের তাড়া ছিল, তাগাদা দিচ্ছিলেন কবে পজিশন পাবেন। দখল পাওয়ার এবং রেজিস্ট্রেশনের পর বাকি লাখ 2 দেওয়ার কথা হয়েছিল। ধাবুদা থাকলে কি করে পজিশন দেব? অ্যাডভান্স নিয়ে ফেলেছি। বাগুইআইটির অশ্বিনীনগরে ফ্ল্যাটও ভাড়া হয়ে গেছে, যেখানে উঠে যাব ঠিক করেছিলাম বাড়ি বিক্রির পর। এরপর ধাবুদাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না স্যার। তা কি উপায় করলেন? 22 জানুয়ারি রাতে ধাবুদা 10:30 নাগাদ বাড়ি ফিরল। বললাম বাড়িতে মিস্ত্রি লেগেছে, আমাদের বারান্দায় শুয়ে পড়ো। সরল মানুষ ছিল, বিশ্বাস করল। রাত 12:30 নাগাদ আমি, শিবশঙ্কর, মৃণাল মিলে কম্বল চাপা দিয়ে মেরে ফেললাম। পরের দিন বিকেলেই পজিশন দিলাম নন্দলালকে। ওরা চলে এলেন, দখল নিলেন ঘরগুলোর। আমি বললাম আমার ঘরটা কয়েকদিন পরেই ছেড়ে দেব, জিনিসপত্র শিফট করতে একটু সময় দরকার। নন্দলাল রাজি হয়ে গেলেন। বডি কোথায়? পুঁতে দিয়েছি স্যার। সে তো বুঝলাম, কিন্তু কোথায়? অলোক নিরুত্তর। কলার ধরে ঝাঁকুনি দিতে কথা বের হলো অস্ফুটে। নিমতলা ঘাটের কাছে স্যার। জায়গা দেখাতে পারবেন? হ্যাঁ স্যার। কাল বিলম্ব না করে গাড়ি ছুটল নিমতলা ঘাটে। অলোক একবার এ জায়গা দেখাচ্ছেন, আরেকবার ওই জায়গা, যেন দিগ্ভ্রান্ত, অকস্মাৎ স্মৃতিভ্রষ্ট। অপরাধীর এহেন অকাল স্মৃতিভ্রংশের সঙ্গে পরিচিত গোয়েন্দারা বুঝলেন সহজে কবুল করবেন না অলোকনাথ। একে লালবাজারে নিয়ে যাওয়া দরকার, থানায় হবে না। তবে তার আগে অলোকনাথের এবং বিশ্বনাথের ঘরটা সার্চ করা প্রয়োজন। সকালের তাড়াহুড়োয় আর হট্টগোলে তা করা হয়নি।
স্থির হলো ঘরগুলো তল্লাশি করে সিজার লিস্ট তৈরি করে তারপর সোজা লালবাজার। অনেক সময় আছে, কতক্ষণ বা চেপে রাখবে সত্যিটা। ফের বিডন স্ট্রিট। ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসাররা ততক্ষণে দখল নিয়ে ফেলেছেন বাড়ির বারান্দার এবং বাড়ির বাকি অংশের স্কেচ ম্যাপ তৈরির কাজ চলছে পুরোদমে। শিবশঙ্কর এবং মমতাকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। দুজনেরই মুখে কুলুপ। মৃণালের নিমতার বাসস্থানের খোঁজে টিম বেরিয়ে গিয়েছে। কাদের কাদের জেরা করা আশু প্রয়োজন, তৈরি হচ্ছে তালিকা। তদারকিতে ডিসিডিডি স্বয়ং, সহায়তায় ডিসি নর্থ। হোমিসাইড বিভাগের টিমে ছিলেন অতনু বন্দ্যোপাধ্যায়, তখন 28 বছরের তরুণ সাব ইন্সপেক্টর, অধুনা ডিটেকটিভ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। অতনু ছিলেন অনুসন্ধিৎসু স্বভাবের, সজাগ মস্তিষ্ক এবং ক্ষুরোদার বুদ্ধির সুবাদে প্রিয় পাত্র ঊর্ধ্বতন অফিসারদের। তন্ন করে প্রতিটি ঘর খুঁজে যখন প্রস্তুতি চলছে সিজার লিস্টের, ফরেন্সিক বিশেষজ্ঞরা খুঁজছেন বারান্দায় হাত বা পায়ের ছাপের নমুনা, অতনুও তখন ঘুরে দেখছিলেন এ ঘর ও ঘর। হঠাৎই চোখ আটকে গেল নন্দলালের ঘরে দেওয়ালে। ঠাকুরের বেদি যেমন আছে এ বাড়ির অধিকাংশ ঘরেই, কিন্তু এটার রং একটু অন্যরকম লাগছে। একটু কাঁচা মনে হচ্ছে না চোখের দেখায়? বাকি দেওয়ালের রঙের সঙ্গে একটু তফাৎ যেন। ঘরের সমস্ত অংশ সাদা, এই বেদিটা একটু ক্রিম রঙা, সামান্য লালচেও না। বিদ্যুৎ ঝলক খেলে যায় অতনুর মাথায়। স্যার, এদিকে আসবেন। তড়িঘড়ি করে এলেন ডিসিডিডি সহ বাকিরা। আরে সত্যিই তো, রং সামান্য আলাদা আর কাঁচাও। অলোকনাথকে নিয়ে আসা হলো বেদির সামনে। মিনিট দুয়েক ধমক ধমক এবং মৃদু চড়থাপ্পড়ের পর ভেঙে পড়লেন দত্তবাড়ির কনিষ্ঠ পুত্র। ওখানেই ধাবুদাকে পুঁতে দিয়েছিলাম স্যার। নিজেদেরই বাড়ির দেওয়ালে দাদাকে খুন করে পুঁতে দিয়ে বাড়ি বিক্রি, পথের কাঁটাকে সরিয়ে দেওয়া। বাকরুদ্ধ অভিজ্ঞ অফিসাররাও। সংবিত ফিরতে সময় লাগলো কিছু। মিস্ত্রি ডাকা হলো। বেদিতে কোদালের প্রথম কোপ পড়ার কিছু পরেই দুর্গন্ধ দখল করে নিল ঘর। উদ্ধার হলো দেহ, মৃত্যুর 1.5 মাস পর। ঘাড়ে গলায় বুকে সামান্য মাংস লেগে রয়েছে। শরীরের অবশিষ্ট প্রায় কঙ্কালে পর্যবসিত। জেরায় প্রকাশ্যে এলো কখন কিভাবে মৃত্যু এসেছিল 43 বছরের বিশ্বনাথের, সহদরের চক্রান্তে। 22 জানুয়ারি 1994 রাত 10:30 নাগাদ বাড়ি ফিরলেন বিশ্বনাথ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ব্যাংকের একটি বিচিত্র অনুষ্ঠান দেখে। সিঁড়ি বেয়ে ঘরে উঠতে যাবেন মুখোমুখি অলোকনাথের সঙ্গে। ধাবুদা, আজ তুই আমাদের ঘরের লাগোয়া বারান্দাটায় শুয়ে পড়বি? কেন রে? না, ঘরগুলোর যা অবস্থা মিস্ত্রি লাগিয়েছি একটু চুনকামের জন্য। তাড়াহুড়োয় বলা হয়নি আগে। আজ 3 তলাটা ধরেছে, কাল পরশু 2 তলাটা করবে। বিশ্বনাথ দেখতেও পেলেন কয়েকটি সিমেন্টের বস্তা 2 তলা থেকে 3 তলায় ওঠার সিঁড়ির মুখে। ভাইকে বিশ্বাস করলেন। খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্তে শুয়ে পড়লেন দোতলায় ভাইয়ের ঘরের লাগোয়া বারান্দায়। মৃণাল পূর্ব পরিকল্পনা মাফিক 9:30টার মধ্যেই এসে পৌঁছালেন। অপেক্ষা করলেন অলোকনাথের ঘরে, যেখানে তখন উপস্থিত শিবশঙ্করও। 11টার মধ্যে ঘুমিয়ে পড়ল অলোকের পুত্র কন্যারা। ঘড়ির কাঁটা যখন পেরোলো 12:30, অলোক বেরোলেন ঘর থেকে। ফিরলেন মিনিট 5 মধ্যেই। দাদা ঘুমিয়ে পড়েছে, মমতা কম্বলটা দাও। কম্বল নিয়ে শিবশঙ্কর, মৃণাল আর অলোক বারান্দায় এলেন, যেখানে বিশ্বনাথ গভীর নিদ্রাচ্ছন্ন। শিবশঙ্কর 2 পা চেপে ধরলেন বিশ্বনাথের, মৃণাল হাত দুটো। অলোক কম্বল চাপা দিলেন দাদার মুখে, সর্বশক্তি প্রয়োগ করে চেপে ধরলেন প্রায় মিনিট 7। হাত পায়ের নিষ্ফল ছটফটানি ক্রমেই থেমে এলো বিশ্বনাথের। কম্বল মুখ থেকে তুলে নাকের কাছে হাত নিয়ে পরীক্ষা করলেন অলোকনাথ। চোখের পাতা টেনে দেখলেন, না, নিঃশ্বাস পড়ছে না আর। কাজ হয়ে গিয়েছে। কাজ আরও বাকি ছিল, সম্পূর্ণ করলেন চক্রী চতুষ্টয়, অলোক, মমতা, মৃণাল, শিবশঙ্কর। মিস্ত্রিদের দিয়ে কিছুদিন আগেই অলোক 2 তলার একটি ঘরে নতুন করে ভিত করিয়ে রেখেছিলেন ঠাকুরের বেদির। যেমন বেদি দেয়ালের সঙ্গে ছিল বিডন স্ট্রিটের বাড়ির অধিকাংশ ঘরেই।
মজুদ ছিল পর্যাপ্ত সিমেন্ট বালিও। বিশ্বনাথের নিস্পন্দ দেহকে বেদির মধ্যে পা মুড়িয়ে ঢোকানো এবং অতপর গাঁথুনি, প্রমাণ লোপাটে ভোর হয়ে গেল প্রায়। মৃণাল ফিরে গেলেন নিমতার বাড়িতে। শিবশঙ্কর রোজকার মতো শুয়ে পড়লেন বারান্দায়, যেখানে ঘণ্টাখানেক আগেই ঘুমোচ্ছিলেন বিশ্বনাথ, এবং পাশের ঘরের দেওয়ালে দাদার মৃতদেহ গেঁথে দেওয়ার পর অলোকনাথ আর মমতা ঘরে ফিরে নিদ্রা গেলেন নির্বিকার। অলোক, মমতা, শিবশঙ্কর গ্রেপ্তার হয়েছিলেন মৃতদেহ আবিষ্কারের দিনই। মৃণাল ধরা পড়লেন পরের দিন নিমতার বাড়ি থেকে। তদন্তের দায়িত্ব ন্যস্ত হল অতনু বন্দ্যোপাধ্যায়ের উপরই। পুলিশকর্মী নিজের দাদাকে হত্যা করে পুঁতে দিয়েছিলেন বাড়ির দেওয়ালে। অশ্রুতপূর্ব এই ঘটনা শহর জুড়ে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হওয়াই স্বাভাবিক ছিল, যেমন স্বাভাবিক ছিল দ্রুত চার্জশিট পেশ করে শাস্তি বিধানের চাপ। অলোকনাথ যে প্রকৃতির মানুষ, পুলিশকে দেওয়া বয়ান সম্পূর্ণ অস্বীকার করবেন আদালতে, তা অনায়াসেই অনুমেয়। পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতেই দোষী সাব্যস্ত করতে হবে অভিযুক্তদের, স্পষ্ট ছিল গোড়া থেকেই। তদন্ত হলো ম্যারাথন। অভিযুক্তদের গ্রেফতারি অর্থ 42 কিলোমিটারের মধ্যে অতিক্রান্ত মাত্র 10, বাকি 32-এ প্রমাণ সংগ্রহ, চার্জশিট পেশ এবং আদালতে বিচারান্তে শাস্তিপ্রাপ্তি। দৌড় শুরু করলেন অতনু। প্রমাণ একত্রিত করার জরুরি কাজটি সম্পূর্ণ করলেন নিখাদ নিষ্ঠায়, প্রত্যয়ী পরিশ্রমে। বাগুইয়াটির অশ্বিনীনগরের অলোকনাথের ভাড়া করা ফ্ল্যাট থেকে উদ্ধার করা হলো বিশ্বনাথের 3টি ট্রাঙ্ক, যাতে ছিল পোশাক আশাক, প্রচুর পুরনো মুদ্রা আর গানের রেকর্ড ক্যাসেট। অর্থলোভ কতটা অতলগামী করে ফেলে মানুষকে, তার প্রমাণ মিলল 24/A নিমতলা ঘাট স্ট্রিট নিবাসী গোবিন্দ সর্দারের বাড়িতে, যাকে বিশ্বনাথের পাম্প সেট এবং কিছু আসবাবপত্র বেচে দিয়ে এসেছিলেন অলোকনাথ এবং কবুল করেছিলেন জেরায়। বাড়ি বিক্রির দলিলে সই করেছিলেন অলোক, মৃণাল, মমতা। ত্রয়ীর হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করে পাঠানো হলো ফরেন্সিক পরীক্ষায়। প্রত্যাশিতভাবেই মিলে গেল হুবহু। পুলিশ ট্রেনিং স্কুলের অস্ত্রাগারে কর্মরত ছিলেন অলোকনাথ। হাজিরা খাতা খুলে দেখা গেল 23 জানুয়ারি ডিউটিতে এসে কিছু পরেই মেয়ের অসুস্থতার অজুহাতে বেরিয়ে যান। ফের কাজে যোগ দেন সপ্তাহখানেক পর। খুনটা হয়েছিল 22-এর রাতে। পরের 7 দিন অলোক ব্যস্ত ছিলেন নন্দলালদের বাড়ির মালিকানা দেওয়া এবং অন্যান্য সম্ভাব্য প্রমাণ লোপাটে। পারিপার্শ্বিক প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ ছিল কর্মক্ষেত্রে ওই ঘটনা উত্তর অনুপস্থিতি। সিমেন্ট বালি অলোকনাথ কিনেছিলেন সৌমিত্র নায়ক নামের এক ইমারতি সামগ্রী বিক্রেতার থেকে জানুয়ারির মাঝামাঝি। দোকান এবং দোকানের মালিক দুই চিহ্নিত হল। আদালতে রাগঢাকহীন বয়ান দিলেন সৌমিত্র, চিহ্নিত করলেন ক্রেতা অলোকনাথকে। গ্রেফতারির পর থেকেই মৃণাল দত্ত তদন্তকারীদের বলে আসছিলেন যে পাপ করেছি তার ক্ষমা নেই। অভিনয় নয়, বাস্তবিকই অনুতাপদগ্ধ ছিলেন মৃণাল, মনে হয়েছিল অতনুর। মৃণাল সম্মত হয়েছিলেন আদালতে বিচারপতির সামনে জবানবন্দি দিতে। ঘটনার বিবরণ দিয়েছিলেন পুঙ্খানুপুঙ্খ, যা চূড়ান্ত সহায়ক ছিল শাস্তি বিধানে। বয়ান নেওয়া হলো আইনজীবী বিকাশ পালেরও, যিনি আনন্দবাজারে বিজ্ঞাপন দিয়েছিলেন। বিকাশকে নিয়োগ করেছিলেন নন্দলাল, সম্পত্তি বেচাকেনায় কোনো আইনি জটিলতা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে। বিক্রয় প্রক্রিয়া চলাকালীন অলোক আগাগোড়া বলে এসেছিলেন তারা 2 ভাই 1 বোন। বাড়ির দলিলপত্র পুরসভায় সার্চ করে অন্য তথ্য পেয়েছিলেন বিকাশ। নথি বলেছিল 4 ভাই 1 বোন। প্রশ্ন করায় অস্বীকার করেছিলেন অলোক, এড়িয়ে গিয়েছিলেন উত্তর। অবধারিত সন্দেহের উদ্বেগ হয়, কাগজে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নেন বিকাশ, যে বিজ্ঞাপন দেখা দিয়েছিল রহস্যভেদের প্রধান অনুঘটক রূপে। বিকাশও আদালতে চিহ্নিত করেছিলেন অলোক, মমতা, মৃণালকে। মূল কাজটি অবশ্য তখনও অসমাপ্ত। প্রায় কঙ্কালে পরিণত হওয়া দেহ যে বিশ্বনাথেরই, তার সন্দেহাতীত প্রমাণ। ময়নাতদন্ত করেছিলেন অধ্যাপক ডক্টর অপূর্ব কুমার নন্দী, কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক অ্যান্ড এস্টেট মেডিসিন বিভাগের তৎকালীন প্রধান। দীর্ঘ কর্মজীবনে কয়েক হাজার মৃতদেহের ময়না তদন্ত করার অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর নন্দী রিপোর্টে লিখেছিলেন, ডেথ ইন মাই অপিনিয়ন ওয়াজ কজড বাই কম্প্রেশন অফ নেক, ফর এক্সাম্পল থ্রটলিং, অ্যান্টিমর্টেম অ্যান্ড হোমিসাইডাল ইন নেচার। জানালেন মৃতের বয়স আনুমানিক 43। বিশেষ তাৎপর্যের,
অমরনাথ সমরনাথ অনুরাধা জানিয়েছিলেন গজদাঁত ছিল বিশ্বনাথের। সেই গজনাথেরও উল্লেখ ছিল রিপোর্টে, যা চিহ্নিতকরণের পক্ষে অন্যতম পারিপার্শ্বিক প্রমাণ হিসেবে গ্রাহ্য হয়েছিল বিচার পর্বে। দেহ শনাক্তকরণে তর্কাতীত প্রমাণ অবশ্য মিলেছিল ফটোগ্রাফিক সুপারইম্পোজিশন পদ্ধতিতে। তদন্তকারী অফিসারের আর্জিতে, যার সফল প্রয়োগ করেছিলেন কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির তৎকালীন ডেপুটি ডিরেক্টর ডক্টর VK কশ্যপ। 1960 সালে পঞ্চম শুল্কা হত্যা মামলায় কলকাতা তথা ভারতে প্রথম ব্যবহৃত হয়েছিল সুপারইম্পোজিশন পদ্ধতি। বিশ্বনাথ দত্ত খুনের মামলায় যার প্রয়োগ কলকাতা পুলিশের ইতিহাসে হয়েছিল দ্বিতীয়বার, 34 বছর পর। রিপোর্টে লেখা হয়েছিল, দ্য সুপারইম্পোজিশন টেস্ট সাজেস্টস দ্যাট দ্য স্কাল অ্যান্ড দ্য ম্যান্ডিবল বিলংড টু দ্য পার্সন হুজ ফটোগ্রাফস ওয়ার ফরওয়ার্ড টু মি ফর টেস্ট। ঘটনার কি, কেন, কখন, কিভাবে এত নিখুঁত উঠে এসেছিল অতনুবাবুর চার্জশিটে অভিযুক্তদের আইনজীবী হালে পানি পাননি। অলোকনাথ, মমতা, শিবশঙ্কর, মৃণালকে ফাঁসির সাজা শোনানো হয় সেশন কোর্টে 2000 সালে, যা বহাল রাখেন কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্ট অলোকের সাজা লঘু করে দণ্ডিত করেন যাবজ্জীবন কারাবাসে। বাকিদের, যাদের দীর্ঘ কারাবাস ততদিনে সম্পূর্ণ, মুক্তি দেওয়া হলো। অলোকনাথ সম্প্রতি বহরমপুর জেলে পরলোকগত হয়েছেন, আপাতত সর্বোচ্চ আদালতের বিচারাধীন। হয়তো বিবরণীর সূচনায় পথের কাটার উদ্ধৃতি দিয়ে, সমাপ্তিতেও নি শরদিন্দুর স্মরণ। ব্যোমকেশের সেই বহুপঠিত কাহিনী মনে করুন, যাতে বৃদ্ধ করালিবাবুকে খুন করা হয়েছিল মেডালা আর ফার্স্ট সার্ভিকল ভার্টিব্রার সন্ধিস্থলে সূঁচ ফুটিয়ে। কল্পনার করালিবাবুর হত্যার সঙ্গে বাস্তবের বিশ্বনাথের খুনের বাহ্যত মিল নেই কোনো। তলিয়ে ভাবলে কি মনে হয় সত্যিই নেই? মোটিভের মোহনায় তো মিলেমিশে গেছে দুই হত্যাকাণ্ডের কল্পনা ও বাস্তব। অর্থম মনর্থম।